অর্থনীতি সম্মান চতুর্থ বর্ষ এবং মাস্টার্স শেষ বর্ষ। আজকে আমি তোমাদের আন্তর্জাতিক অর্থনীতির 9 নাম্বার ক্লাস নিচ্ছি। আজকের ক্লাসে আমি মুদ্রার অবমূল্যায়ন আলোচনা করব এবং এটা হচ্ছে মুদ্রার অবমূল্যায়নের মানে কারেন্সি ডিভ্যালুয়েশনের 2 নাম্বার ক্লাস। যারা মাস্টার্সে আছো আমি তাদেরকে বলবো তোমাদের আন্তর্জাতিক অর্থনীতির সিলেবাসটা হচ্ছে আমি থার্ড ইয়ারের যে আন্তর্জাতিক অর্থনীতি দিয়েছি সেখানে আছে, প্লাস এখানে পুরাটা আছে ফোর্থ ইয়ারের সাথে। আর ফোর্থ ইয়ার মনে রাখবা তোমাদের সিলেবাসের একটা অংশ কিন্তু থার্ড ইয়ারের সাথে আছে, যেমন অফার রেখা, বাণিজ্য শর্ত, এগুলো। আর বাকিগুলো তো ফোর্থ ইয়ারের আমি কি করছি ধারাবাহিকভাবে কি করছি দিয়ে যাচ্ছি। যারা আবার ক্লাস এই প্রথম দেখছো তাদেরকে বলবো সমস্ত ক্লাসগুলো পেতে হলে আমার চ্যানেলের ভিতরে যেতে হবে। যেখানে ইউটিউবে ভিডিও দেখছো তার নিচে একটা গোল বৃত্ত আছে, এটার ভিতরে একটা ছোট্ট মেয়ের কি আছে, ছবি আছে। একটা ছোট্ট মেয়ের ছবি আছে এবং এই ছবিতে প্রেস করলে তোমরা আমার চ্যানেলের ভিতরে কি করতে পারবে, প্রবেশ করতে পারবে। চ্যানেলের ভিতরে প্রবেশের পর দেখবে উপরে আছে হোম বাটন, ভিডিও, প্লেলিস্ট। প্লেলিস্টে প্রেস করবে। প্লেলিস্টে প্রেস করে দেখবে আন্তর্জাতিক অর্থনীতি চতুর্থ বর্ষ, আন্তর্জাতিক অর্থনীতি তৃতীয় বর্ষ এবং মাস্টার্সে যারা আছে তারা দেখবে ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স। যার যার প্রয়োজন অনুযায়ী কি করবে, ক্লাস করবে। এখন আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসে চলে যাচ্ছে। আমরা গত ক্লাসে মুদ্রার অবমূল্যায়ন আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে মুদ্রার অবমূল্যায়নটা কেন করা হয়। মুদ্রার অবমূল্যায়নটা করা হয় লেনদেন ভারসাম্যহীনতা দূর করার জন্য। মূলত লেনদেন ভারসাম্যহীনতা দূর করার জন্য মুদ্রার অবমূল্যায়ন করা হয়। লেনদেন ভারসাম্যহীনতা বলতে আমরা বুঝি যে আমাদের আয় হতে আমাদের দৃশ্যমান এবং অদৃশ্যমান রপ্তানি আয় হতে আমাদের দৃশ্যমান এবং অদৃশ্যমান রপ্তানি ব্যয়ের পরিমাণ বেশি। তাহলে লেনদেন ভারসাম্য আমরা যদি দূর করতে চাই তাহলে আমাদের দৃশ্যমান এবং অদৃশ্যমান রপ্তানি আয় বাড়াতে হবে এবং দৃশ্যমান এবং অদৃশ্যমান আমদানি ব্যয় কমাতে হবে। এবং মনে রাখতে হবে এই রপ্তানি আয় বাড়ানো এবং আমদানি ব্যয় কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ আছে। ওই সমস্ত পদক্ষেপ যখন ব্যর্থ হয় তখন একেবারে শেষ চিকিৎসা হিসাবে আমরা মুদ্রার অবমূল্যায়ন ঘটাই। আজকে আমি আলোচনা করব যে মুদ্রার অবমূল্যায়নের ফলে কিভাবে আমাদের রপ্তানি আয় বৃদ্ধি পায়, সেটা আমি কি করব আজকে আমি আলোচনা করব। এবং আমার চিত্রটা তোমাদের যে প্রচলিত যে আন্তর্জাতিক অর্থনীতির যে বইগুলো আছে সেই বইগুলো হতে একটু ডিফারেন্ট হবে, একটু পৃথক হবে। এই জন্য পৃথক হবে, এই চিত্রগুলো কিন্তু আমার কাছে বোধগম্য নয়। আমি এই চিত্রগুলো নিজেই বুঝি না। কেন বোধগম্য নয়? দেখো, ওনারা ভূমি অক্ষে লম্ব অক্ষে ধরেছেন বিনিময় হার, আর ভূমি অক্ষে ধরেছেন মনে করো রপ্তানির পরিমাণ। লম্ব অক্ষে কি ধরেছেন? বিনিময় হার। ঠিক আছে, ধরো $1 সমান 85 টাকা হতে পারে বা $1 সমান 80 টাকা হতে পারে, মানে ডলারের ভিত্তিতে টাকার বিনিময় হার। আর ভূমি অক্ষে ধরেছেন রপ্তানির পরিমাণ। আচ্ছা, এখন দেখো, মনে করো এটা একটা চাহিদা রেখা। ধরো বিনিময় হার হয়েছে R0 আর রপ্তানির পরিমাণ হচ্ছে
কিউ নট, অ কিউ নট। ওনারা বলছেন যে অ আর নট বিনিময় হার রপ্তানির পরিমাণ হচ্ছে অ কিউ নট, অতএব মোট রপ্তানি আয় হচ্ছে অ আর নট, অ আর নট ই নট কিউ নট, ই নট কিউ নট। কারণ আমরা জানি কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায় ও আর নট ই নট কিউ নট। তো ওনারা আন্তর্জাতিক অর্থনীতির যতগুলো বই আছে প্রায়গুলোতে আমি দেখেছি, ওনারা বলছেন বিনিময় হার ও আর নট, ভারসাম্য রপ্তানি পরিমাণ ও কিউ নট, অতএব রপ্তানি আয় হচ্ছে ও আর নট ইন্টু ও কিউ নট সমান ও আর নট ই নট কিউ নট। আমার প্রশ্নটা হচ্ছে এখানে, এই জিনিসটা কিন্তু আমার কাছে বোধগম্য নয়। কেন বোধগম্য নয়? আমি জানি আয়টা হচ্ছে আয়, সেটা যে কোনো আয়, সেটা হচ্ছে দাম ইন্টু পরিমাণ, দাম ইন্টু কি পরিমাণ, আয়, আর দাম ইন্টু পরিমাণ। তাহলে এখন দেখো তো, পরিমাণ ও কিউ নট বুঝলাম, রপ্তানি পরিমাণ ও কিউ নট বুঝতে পেরেছি, ও আর নট তো দাম না, ও আর নট তো দাম না, ও আর নট হচ্ছে কি বিনিময় হার, ও আর নট হচ্ছে বিনিময় হার। তাহলে দাম আর পরিমাণ গুণ দিলে আয় পাওয়া যায়, বিনিময় হার আর পরিমাণ গুণ দিলে আয় পাওয়া যায় কিভাবে, সেটা আমার কাছে বোধগম্য নয়। বরং এখানে বিনিময় হার যদি না ধরে, বৈদেশিক মুদ্রায় আমাদের রপ্তানি পণ্যের দাম যদি ধরা হতো, কি বলেছি, বৈদেশিক মুদ্রায় আমাদের রপ্তানি পণ্যের দাম যদি ধরা হতো, তাহলে এটা কি লিখতাম, অ পি নট। তখন আমি কি বলতাম, অ পি নট ইন্টু অ কিউ নট, এবং রপ্তানি আয় কত হতো, অ পি নট ই নট কিউ নট। তখন এইটা ঠিক হতো। অর্থাৎ এটা বিনিময় হার না ধরে কি ধরতে হবে, বৈদেশিক মুদ্রায় আমাদের রপ্তানি পণ্যের দাম। আমি এইভাবেই করেছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ওনারা রপ্তানি আয় বেড়েছে, আগের রপ্তানি আয়ের সাথে বর্তমান রপ্তানি আয় তুলনা করে বলে ফেলেছেন রপ্তানি আয় কি হয়েছে, বেড়েছে। কিন্তু চিত্র দেখে এটা স্পষ্ট না, রপ্তানি আয় বাড়তেও পারে, রপ্তানি আয় কমতেও পারে। অর্থাৎ ওনাদের তুলনার ব্যাপারেও কিন্তু আমি একমত নই। যার ফলে আমি তোমাদেরকে একটু ভিন্ন চিত্র, একই চিত্র আসলে, তবে আমি একেবারে বিধি মোতাবেক নিয়ম অনুযায়ী কি করব, তোমাদেরকে ব্যাখ্যাটা কি করব, দেব, নিয়ম অনুযায়ী ব্যাখ্যাটা দেব। এই ব্যাখ্যাটা দেওয়ার পূর্বে প্রথমে তোমাদেরকে একটু বুঝিয়ে নিতে হবে রেক্টেঙ্গুলার হাইপ্যারাবোলার ডিমান্ড কার্ভ, সমপরাবৃত্তাকার চাহিদা রেখা। এটা একটু বুঝিয়ে নিতে হবে। সমপরাবৃত্তাকার চাহিদা রেখাটা তোমাদেরকে একটু বুঝিয়ে নিতে হবে। ভূমি অক্ষে পরিমাণ ধরেছি, লম্ব অক্ষে দাম ধরেছি। সমপরাবৃত্তাকার চাহিদা রেখা, তোমরা জানো এটা মূলবিন্দুর দিকে উত্তল আকৃতির হয়। এটাকে আমরা কি বললাম, সমপরাবৃত্তাকার চাহিদা রেখা বললাম। ঠিক আছে, সমপরাবৃত্তাকার চাহিদা রেখা। এই চাহিদা রেখার একটা বৈশিষ্ট্য আছে, এই চাহিদা রেখার প্রত্যেকটা বিন্দু হতে অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয়। সমপরাবৃত্তাকার চাহিদা রেখার, আমি একটা কথা বলি, সমপরাবৃত্তাকার রেখার প্রত্যেকটা বিন্দু হতে অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয়। অতএব ওই রেখা যদি সমপরাবৃত্তাকার চাহিদা রেখা হয়, তাহলে তারও প্রত্যেকটা বিন্দু হতে অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে। যেমন দেখো, এই বিন্দুতে অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, অ পি নট ই নট কিউ নট। আশা করি বুঝতে পেরেছ। আবার দেখো,
এই E1 বিন্দুতে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? OP1 E1 Q1 পরস্পর কি হবে? সমান হবে। পরস্পর সমান হবে। যদি আমরা বলি এই Q0 হচ্ছে সমপরাবৃত্তাকার চাহিদা রেখা, তাহলে সমপরাবৃত্তাকার চাহিদা রেখার বৈশিষ্ট্য অনুযায়ী E0 বিন্দুতে অঙ্কিত ক্ষেত্রফল OP0 E0 Q0 এবং E1 বিন্দুর অঙ্কিত ক্ষেত্রফল OP1 E1 Q1 যে কোনো বিন্দুর অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? পরস্পর সমান হবে। এখন লক্ষ্য করো, এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা কি নির্দেশ করে? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি নির্দেশ করে? এই OP0 E0 Q0 কি নির্দেশ করে? OP0 ইন্টু OQ0, অর্থাৎ দামের সাথে কার গুণ দিয়েছি? পরিমাণের। তো তোমরা জানো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে OP0 E0 Q0 হয়। OP0 E0 Q0 এটা কি আয়না? দাম ইন্টু পরিমাণ, পরিমাণ আর দাম, লম্বককে দাম ধরেছি, ভূমিককে পরিমাণ ধরেছি, দাম ইন্টু পরিমাণ, দাম ইন্টু পরিমাণ কি হয়ে গেল? আয়। আবার দেখো, দাম যদি OP1 হয়, E1 বিন্দুতে পরিমাণ কত? OQ1, দাম আর পরিমাণ গুণ দাও, OP1 OQ1 আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল OP1 E1 Q1, এইটাও কি? আয়। এই দুইটা আয় পরস্পর কি? সমান। এই দুইটি আয় পরস্পর সমান। এই দুটি আয় পরস্পর সমান কেন? কারণ এই দুইটি আয় E0 এবং E1 যে দুটো বিন্দুতে অবস্থিত, এটা সমপরাবৃত্তাকার রেখার উপর, সমপরাবৃত্তাকার রেখার উপর। ক্লিয়ার? জি। আচ্ছা, এখন আসো একটু লক্ষ্য করো, আরেকটা চাহিদা রেখা আঁকছি। একটা চাহিদা রেখা কি করলাম? আঁকলাম। এই চাহিদা রেখাটা Q0 হতে Q1টা কি? ফ্ল্যাটার। এখন একটা কথা মনে রাখবা, সমপরাবৃত্তাকার চাহিদা রেখার প্রত্যেকটা বিন্দুতে স্থিতিস্থাপকতার মান 1-এর সমান। সমপরাবৃত্তাকার চাহিদা রেখার প্রত্যেকটা বিন্দুতে স্থিতিস্থাপকতার মান 1-এর সমান। আমরা এটা মাইক্রো ইকোনমিক্সে ফার্স্ট ইয়ারে পড়ে এসেছি, প্রথম বর্ষের মাইক্রো ইকোনমিক্সে পড়ে এসেছে। অর্থাৎ আবার এই চাহিদা রেখার প্রত্যেকটা বিন্দুতে ইলাস্টিসিটি কত? 1। তাহলে এই চাহিদা রেখার প্রত্যেকটা বিন্দুতে ইলাস্টিসিটি গ্রেটার দেন 1। এই চাহিদা রেখার প্রত্যেকটা বিন্দুতে ইলাস্টিসিটি গ্রেটার দেন 1 কিভাবে? কারণ আমরা জানি দুটি চাহিদা রেখার মধ্যে যে চাহিদা রেখা অধিকতর ফ্ল্যাটার, সেই চাহিদা রেখার স্থিতিস্থাপকতার মান বেশি হয়। আমরা কি জানি? দুটি চাহিদা রেখার মধ্যে যে চাহিদা রেখা অধিকতর ফ্ল্যাটার, FLATTER ফ্ল্যাটার মানে ঢালু, সেটার স্থিতিস্থাপকতার মান বেশি হয়। তাহলে Q0 এবং Q1 কয়টা চাহিদা রেখা? দুটো চাহিদা রেখা। এই দুটো চাহিদা রেখার মধ্যে, এই দুটো চাহিদা রেখার মধ্যে Q1 চাহিদা রেখা, এই Q1 চাহিদা রেখাটা Q0 হতে Q1 চাহিদা রেখাটা অধিকতর কি? অধিকতর ফ্ল্যাটার। ফ্ল্যাটার না? ফ্ল্যাটার। যে এইভাবে যদি ক্রস করে, যে এটাকে ছেদ করে এইভাবে গেছে ফ্ল্যাটার, আর এটা খাড়া, অতএব এইটার চাহিদা রেখার স্থিতিস্থাপকতা 1-এর বেশি হবে। যেহেতু সমপরাবৃত্তাকার চাহিদা রেখার স্থিতিস্থাপকতা 1-এর সমান, অতএব যে চাহিদা রেখাটা সমপরাবৃত্তাকার চাহিদা রেখা হতে ফ্ল্যাটার হবে, এটা ইলাস্টিসিটি 1-এর বেশি। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো তো OP1 দামে সমপরাবৃত্তাকার চাহিদা রেখা অনুযায়ী চাহিদার পরিমাণটা কত হবে? সমপরাবৃত্তাকার চাহিদা রেখা অনুযায়ী
চাহিদার পরিমাণটা কত হবে? আচ্ছা, এটার নাম আমি Q2 দিলাম। কি দিলাম? Q2। সমপরাবৃত্তাকার চাহিদা রেখা অনুযায়ী এটার চাহিদার পরিমাণটা কত হবে? এটার চাহিদার পরিমাণটা হচ্ছে E2 বিন্দুতে কত? Q2। আমি একটু ভুল বলেছি। এই Q2 চাহিদা রেখা অনুযায়ী, যারা সমপরাবৃত্তাকার চাহিদা রেখা হতে অধিকতর ফ্ল্যাটার, যার ইলাস্টিসিটি একের চেয়ে বেশি, সেই চাহিদা রেখা অনুযায়ী OP1 দামে E1 বিন্দুতে চাহিদার পরিমাণ Q2। এক্ষেত্রে আয় কত? OP1 ইন্টু কত? Q2। OP1 ইন্টু কত? Q2। OP1 ইন্টু Q2। OP1 ইন্টু Q2। আয়টা কত হয়েছে? আয়টা হয়েছে OP1 ইন্টু Q2। OP1 ইন্টু Q2। এখন তোমরা দেখো, মনে করো এই আয়টা হচ্ছে OP0 E0 Q0 হচ্ছে প্রাথমিক আয়। এটা হচ্ছে কি? প্রাথমিক আয়। দাম কমে OP1 হলো, তাহলে নতুন আয়টা কত হবে? OP1 E1 Q1 সমপরাবৃত্তাকার রেখা অনুযায়ী। ঠিক আছে? আর যার সমপরাবৃত্তাকার রেখা অনুযায়ী, তখন আমরা বলবো যদি চাহিদা রেখা যদি সমপরাবৃত্তাকার হয়, দাম যদি কমে যায়, আয়টা কি থাকবে? স্থির থাকবে। আয়ের কোনো পরিবর্তন হবে না। আয়ের কোনো পরিবর্তন হবে না, কারণ দাম কমে যাওয়ার কারণে চাহিদা এমনভাবে বেড়েছে যে আয়টা কি হয়ে গেল? কনস্ট্যান্ট। কারণ চাহিদা রেখা যদি সমপরাবৃত্তাকারের চেয়ে যদি ফ্ল্যাটার হয়, দ্যাট মিনস চাহিদা রেখার ইলাস্টিসিটি যদি একের বেশি হয়, মানে এইটা যদি হয়, তাহলে দাম কমার কারণে চাহিদা কি হবে? সমপরাবৃত্তাকার এতটুকু বেড়েছে, আর যেটার ইলাস্টিসিটি একের বেশি, এটাতে বেড়েছে কতটুকু? বেশি বেড়েছে। ফলে রপ্তানি আয়টা বেড়ে যাবে। OP1 E2 Q2 কি হয়ে যাবে? বেড়ে যাবে। অর্থাৎ প্রাথমিক রপ্তানি আয় হতে, প্রাথমিক আয় হতে পরবর্তী আয়টা কি হবে? বাড়বে। প্রাথমিক আয় হতে পরবর্তী আয়টা বাড়বে। কেন বাড়বে? তুমি দেখো OP1 E1 Q1 আর OP1 E2 Q2, খালি চোখে দেখো OP1 E1 Q1 এর চেয়ে OP1 E2 Q2 বেশি। কতটুকু বেশি? Q1 E1 E2 Q2 বেশি। তাহলে এর মানে কি? এই চাহিদা রেখাতে কি হয়ে যায়? আয় বেড়ে যায়। ক্লিয়ার? জি। এতটুকু পর্যন্ত আলোচনা মাথায় রেখো। মাথায় রেখেছ? এখন আসো, আসল কথা শুরু করছি। যে সরকার কি করলো? মুদ্রার অবমূল্যায়ন করলো। মুদ্রার অবমূল্যায়ন করলো। আমরা লম্ব অক্ষে, যেমন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র, তাহলে মুদ্রা অবমূল্যায়ন, বাংলাদেশ মুদ্রার অবমূল্যায়ন করলো। বাংলাদেশ যদি মুদ্রার অবমূল্যায়ন করে, তাহলে বাংলাদেশের রপ্তানি আয়ের উপর কি প্রভাব পড়বে সেটা দেখব। বাংলাদেশ যদি মুদ্রা অবমূল্যায়ন করে, তাহলে বাংলাদেশের রপ্তানি আয়ের উপর কি প্রভাব পড়ে সেটা দেখব। আমি লম্বকে কি করেছি? বাংলাদেশের রপ্তানি পণ্যের দাম, বাংলাদেশের রপ্তানি পণ্যের দাম কিসে ধরেছি? ডলারে। রপ্তানি পণ্যের দাম কিসে ধরেছি? ডলারে ধরেছি। বাংলাদেশের রপ্তানি পণ্যের দাম কি ধরেছি? ডলারে। ক্লিয়ার? কারণ মনে করো বাংলাদেশ একটা পোশাক রপ্তানি করে, এটা ইউএসএতে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে $20 বিক্রি হয়। একটা টি শার্টের দাম $20। এর মানে হচ্ছে OP0 কত? $20। অর্থাৎ দামটা টাকায় না ধরে কিসে ধরেছি? ডলারে ধরেছি। আশা করি বুঝতে পেরেছ। এখন মনে করো $1 সমান কত? 20 টাকা। প্লিজ একটা উদাহরণ দিচ্ছে। মনে করো বাংলাদেশে টি শার্টের দাম হচ্ছে 50 টাকা। বাংলাদেশে এই টি শার্টের দাম কত? 50 টাকা। অর্থাৎ একটা টি শার্ট কিনতে হলে কত টাকা দিয়ে কিনতে হবে? 50 টাকা দিয়ে কিনতে হবে। আর মনে করো যে $1 সমান
50 টাকা। মনে করো $1 সমান কত টাকা? 50 টাকা। তাহলে যুক্তরাষ্ট্র ব্যবসায়ীরা কি করবে? বাংলাদেশে এসে $1 কি করবে? জমা দেবে। জমা দিলে সে কত টাকা পাবে? 50 টাকা পাবে। এই 50 টাকা যারা পোশাক উৎপাদন করে তাদেরকে দিয়ে দিলে তারা কি করবে? একটা টি শার্ট কি করবে? যুক্তরাষ্ট্রকে দিয়ে দেবে। তাহলে ওই টি শার্টের দাম ডলারে কত? $1। ডলারে কত? $1। কেন বলছি দেখো, টি শার্টের বাংলাদেশে দাম হচ্ছে কত? 50 টাকা। টি শার্টের বাংলাদেশে দাম হচ্ছে 50 টাকা। যুক্তরাষ্ট্রের একজন ব্যবসায়ী যখন এই টি শার্টটা বাংলাদেশ থেকে কিনবে, এটা আমাদের রপ্তানি। আমাদের রপ্তানি মানে কি? যুক্তরাষ্ট্রের আমদানি, মানে যুক্তরাষ্ট্রের ক্রয়। যুক্তরাষ্ট্রের একজন ব্যবসায়ী যখন এই টি শার্টটা কিনতে চাইবে, তখন সে $1 জমা দেবে বাংলাদেশের যে কোনো ব্যাংকে। সে 50 টাকা পাবে। এই 50 টাকা পোশাকের মালিক পেয়ে গেলে তাকে টি শার্টটা দিয়ে দেবে। তাহলে টি শার্টের দাম হচ্ছে 50 টাকা টাকায়, আর ডলারে কত? $1। অর্থাৎ টি শার্টের দামটা হচ্ছে $1। মানে অপিনট কত? $1। অপিনট কত? $1। ক্লিয়ার? ক্লিয়ার? জি। এই অবস্থায় মনে করো টি শার্টের চাহিদা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিকট ইনট বিন্দুতে কত? অকিউনট। অকিউনট। ঠিক আছে? একটা টি শার্ট যদি $1 হয়, মনে করো তারা 5 লক্ষ টি শার্ট কিনে নিয়ে যায়, তাহলে অকিউনট কত? 5 লক্ষ। তাহলে $1 ইন্টু 5 লক্ষ টি শার্ট নিয়ে যায়, তাহলে অপিনট ইনট কিনট কত হবে? $5 লক্ষ। $5 লক্ষ হচ্ছে আমাদের রপ্তানি আয়। আশা করি বুঝতে পেরেছ। এখন বাংলাদেশ কি করলো? আমাদের মুদ্রার অবমূল্যায়ন করলো, টাকার অবমূল্যায়ন করলো, এবং বাংলাদেশ সরকার ঘোষণা করলো $1 সমান। প্লিজ, এখন কিন্তু বাংলাদেশের মুদ্রার অবমূল্যায়ন করার প্রয়োজন হয় না। কেন? যখন স্থির বিনিময় হার থাকে তখন মুদ্রার অবমূল্যায়নের প্রয়োজন হয়, গত ক্লাসে বলেছিলাম। আর যখন চাহিদা যোগানের মাধ্যমে বিনিময় হার নির্ধারিত হয়, যাকে ভাসমান বিনিময় হার বলে, সেখানে মুদ্রা অবমূল্যায়ন করার প্রয়োজন পড়ে না। আচ্ছা আসো, এখন মনে করো $1 সমান বাংলাদেশ সরকার ঘোষণা করলো 100 টাকা। তাহলে আমাদের মুদ্রার অবমূল্যায়ন হলো না অতিমূল্যায়ন হলো? আমাদের মুদ্রার অবমূল্যায়ন হলো। কেন? আগে 50 টাকা দিয়ে $1 পেতাম, এখন 100 টাকা দিয়ে $1 পাচ্ছি। অর্থাৎ ডলারের মূল্য বেড়ে গেল, টাকার মূল্য কমে গেল, আমাদের মুদ্রার অবমূল্যায়ন হলো, কারেন্সি ডিভ্যালুয়েশন হয়ে গেল। এখন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী $1 যদি কি করে? বাংলাদেশের কোনো ব্যাংকে জমা দেয়, যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে রিলেটেড, যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে কি রিলেটেড, সে ব্যাংকে যদি $1 যদি কি করে, যারা এলসি খুলে যে সমস্ত ব্যাংকগুলো, $1 যদি জমা দেয়, তাহলে এখন সে কত টাকা পাবে? 100 টাকা পাবে। 100 টাকা পাবে। এখন যদি সে এই যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী, সে যদি এই 100 টাকা যদি বাংলাদেশের পোশাক মালিককে দেয়, পোশাক কোম্পানিকে দেয়, কয়টা পোশাক দেবে? কয়টা টি শার্ট দেবে? 2টা। কয়টা? 2টা টি শার্ট দেবে। কারণ তার একটা টি শার্টের দাম কত? 50 টাকা। তাহলে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী $1 দিয়ে যখন সে 100 টাকা পাবে মুদ্রার অবমূল্যায়নের পর, তো একটা টি শার্ট 50 টাকা, 100 টাকায় সে 2টা টি শার্ট পাবে। অর্থাৎ 2টা টি শার্টের মূল্য কত? 100 টাকা, মানে $1। কয়টা টি শার্ট? 2টা টি শার্ট। কয় ডলার? $1। তাহলে একটা টি শার্ট কত? $1/2। একটা টি শার্ট কত? $1/2। আগে দেখো, একটা দাম বলতে কি বুঝি? দাম বলতে বুঝি একটার মূল্য। একটার মূল্য হচ্ছে দাম। এখন কিন্তু আমি $1 100 টাকা পাচ্ছি, আর 50 টাকা একটা টি শার্টের দাম, 100 টাকায় 2টা টি শার্ট পাচ্ছি। একটা টি শার্টের দাম হচ্ছে $1/2। আর আগে 50 টাকায় একটা টি শার্ট, $1 সমান 50 টাকা, একটা টি শার্টের দাম $1। এখন কত হলো? $1/2। তাহলে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম মুদ্রার অবমূল্যায়নের ফলে
মুদ্রার অবমূল্যায়নের ফলে আমরা যে পণ্যটা বিদেশে রপ্তানি করি সেই পণ্যের দাম বৈদেশিক মুদ্রায় হ্রাস পায়। সেই পণ্যের দাম বৈদেশিক মুদ্রায় হ্রাস পায়, কিন্তু মনে রাখবে দেশের বাজারে টাকার অঙ্কে তার দাম স্থির। কত টাকা? 50 টাকা। দেশের বাজারে তার দামটা কি স্থির? কত টাকা? 50 টাকা। কিসের? টাকার অঙ্কে, টাকার ভিত্তিতে কনস্ট্যান্ট। কিন্তু বৈদেশিক মুদ্রা বা ডলারের ভিত্তিতে কি হয়? দাম কমে যায়। তাহলে এইভাবে একটা উদাহরণ তুমি সেট করবা, আনসারটা দেওয়ার আগে, চিত্র আঁকার আগে এইভাবে একটা উদাহরণ সেট করবা। সেট করে তারপর বুঝাবা। অতএব দেখা গেল যে মুদ্রার অবমূল্যায়নের পূর্বে একটা টি শার্টের দাম ছিল $1, কিন্তু মুদ্রা অবমূল্যায়ন করার পর টি শার্টের দাম হ্রাস পেয়ে হয় কত? $0.50। তাহলে এ থেকে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে মুদ্রার অবমূল্যায়ন করলে বৈদেশিক মুদ্রায় অর্থাৎ ডলারে আমাদের রপ্তানি পণ্যের দাম কমে যায়। মুদ্রার অবমূল্যায়ন করলে বৈদেশিক মুদ্রায় অর্থাৎ ডলারে আমাদের রপ্তানি পণ্যের দাম কমে যায়। সিদ্ধান্ত পৌঁছে গেলাম। প্লিজ, আমি বৈদেশিক মুদ্রায় বলেছি, আমি ডলারে বলেছি, আমি টাকায় বলি নাই। আমি মুদ্রা অবমূল্যায়ন করি আর যাই করি না কেন, টাকায় কিন্তু আমার টি শার্টের দাম 50 টাকা, ইট ইজ কনস্ট্যান্ট। কিন্তু এটাকে যখন আমরা ডলারে কনভার্ট করব তখন দেখা যাবে যে বৈদেশিক মুদ্রায় আমাদের রপ্তানি পণ্যের দামটা কমে যায়। তার প্রথমে এইভাবে উদাহরণটা যেভাবে দিয়েছি উদাহরণটা সেট করবে, সেট করে বলবে অতএব দেখা গেল যে মুদ্রার অবমূল্যায়নের পূর্বে আমাদের উদাহরণ অনুযায়ী টি শার্টের মূল্য ছিল $1, কিন্তু মুদ্রার অবমূল্যায়নের পর টি শার্টের মূল্য হচ্ছে $0.50। এ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা যায় মুদ্রার অবমূল্যায়নের ফলে বৈদেশিক মুদ্রায় অর্থাৎ ডলারের ভিত্তিতে বাংলাদেশের রপ্তানি পণ্যের মূল্য হ্রাস পায়। এখন নিম্নে চিত্র অঙ্কন করে মুদ্রার অবমূল্যায়নের ফলে রপ্তানি আয় বাড়ে না কমে এটা ব্যাখ্যা করা হলো। চিত্রে লম্ব অক্ষে ডলারের ভিত্তিতে রপ্তানি পণ্যের দাম ধরা হয়েছে, লম্বকে ডলারের ভিত্তিতে অথবা বলো বৈদেশিক মুদ্রার ভিত্তিতে রপ্তানি পণ্যের দাম ধরা হয়েছে। ভূমি অক্ষে রপ্তানি পরিমাণ ধরা হয়েছে। কিউ নট হচ্ছে রপ্তানি পণ্যের সমাপরাবৃত্তাকার চাহিদা রেখা। কিউ নট হচ্ছে রপ্তানি পণ্যের সমাপরাবৃত্তাকার চাহিদা রেখা, কিন্তু রপ্তানি পণ্যের বাস্তব চাহিদা রেখা হলো Q2। বাস্তব চাহিদা রেখা হলো কি? Q2, অর্থাৎ কিউ নট না, বাস্তব চাহিদা রেখাটা হচ্ছে কি? Q2। আর তুলনা করার জন্য কাকে নিয়ে এসেছি? সমাপরাবৃত্তাকার চাহিদা রেখা কিউ নট অঙ্কন করা হয়েছে। বাস্তব চাহিদা রেখা হচ্ছে কত? Q2। যেহেতু রপ্তানি পণ্যের বাস্তব চাহিদা রেখা Q2, সমাপরাবৃত্তাকার চাহিদা রেখা হতে ফ্ল্যাটার, অতএব রপ্তানি পণ্যের চাহিদা বিদেশের বাজারে স্থিতিস্থাপক। ইলাস্টিসিটি ইজ গ্রেটার দ্যান 1 মানে কি? স্থিতিস্থাপক। একটু আগে বুঝিয়েছি না যে সমাপরাবৃত্তাকার চাহিদা রেখার স্থিতিস্থাপকতা যদি 1-এর সমান হয় তাহলে ফ্ল্যাটার রেখার স্থিতিস্থাপকতা 1-এর বেশি, আর 1-এর বেশি হলে সেটাকে আমরা বলি স্থিতিস্থাপক চাহিদা। যেহেতু রপ্তানি পণ্যের প্রকৃত চাহিদা রেখা সমাপরাবৃত্তাকার চাহিদা রেখা হতে অধিকতর ফ্ল্যাটার, সেহেতু রপ্তানি পণ্যের চাহিদা বিদেশের মাটিতে স্থিতিস্থাপক। ক্লিয়ার? এখন মুদ্রার অবমূল্যায়নের পূর্বে চাহিদা রেখার ইনট বিন্দুতে অপিনট দামে আমাদের রপ্তানির পরিমাণ হচ্ছে অকিউনট। রপ্তানির পরিমাণ হচ্ছে অকিউনট। অতএব আমাদের রপ্তানি আয় বৈদেশিক মুদ্রায় মানে ডলারে, আমাদের রপ্তানি আয় বৈদেশিক মুদ্রায় মানে কি? ডলারে। কেন? এই অপিনট তো কিস হিসাব করছি? ডলারে। তাহলে আমাদের রপ্তানি আয় হচ্ছে অপিনট ইন্টু অকিউনট, অপিনট ইন্টু অকিউনট সমান অপিনট ইনট কিউনট। ক্লিয়ার? এখন আমরা জানি মুদ্রার অবমূল্যায়ন করা হলে বৈদেশিক মুদ্রার ভিত্তিতে অর্থাৎ ডলারের ভিত্তিতে
বাংলাদেশের রপ্তানি পণ্যের দাম, বাংলাদেশের রপ্তানি পণ্যের দাম বিদেশের বাজারে হ্রাস পাবে। মনে করি এটা হ্রাস পেয়ে অপিওয়ান হলো। এক্ষেত্রে রপ্তানি পণ্যের চাহিদা রেখা Q2 অনুযায়ী E2 বিন্দুতে আমাদের রপ্তানি পণ্যের আয় হলো OP1 E2 Q2। কেন? যে আবার OP1 দামে E2 বিন্দুতে রপ্তানি পণ্যের চাহিদা কত? OQ2। এটা তো আমরা জানি, ল অফ ডিমান্ড, দাম কমলে চাহিদা কি বাড়ে। যখনই যুক্তরাষ্ট্রের বাজারে আমার রপ্তানি পণ্যের দাম $0 হতে $1 হ্রাস পাবে, তখন যুক্তরাষ্ট্রের বাজার বা রপ্তানি পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়ে E2 বিন্দুতে OQ2 হয়েছে। ফলে আবার রপ্তানি পণ্যের আয় ডলারে হচ্ছে OP1 ইন্টু OQ2, এই যে সমান OP1 E2 Q2। ক্লিয়ার? আচ্ছা, এখন তারা ওই বইগুলোতে দেখো ভুল করেছে কি জানো? তারা ডাইরেক্ট বলে ফেলেছে OP0 E0 Q0 এর চেয়ে OP1 E2 Q2 বড়। তারা ডাইরেক্ট বলে ফেলেছে OP1 E2 Q2 is greater than OP0 E0 কত? Q0। অর্থাৎ আমাদের রপ্তানি আয়ের পরিমাণ বেড়ে ফেলেছে, ডাইরেক্ট তারা বলে ফেলেছে। এটা কিভাবে বলা যাবে? তোরা লক্ষ্য করো তো, আবার আগে রপ্তানি আয় কত ছিল? OP0 E0 Q0। এখন রপ্তানি আয় কত? OP1 E2 Q2। দেখো তো এই অংশটা আমার কি হয়ে গেল? নাই হয়ে গেল না? কথাগুলো বুঝতে পারছো? আগে কোন এলাকার ছিল? OP0 E0 Q0। এখন এলাকা কোনটা? OP1 E2 Q2। ঠিক আছে, তাহলে আমার এই এলাকাটা কি হয়ে গেল? বাদ পড়ে গেল না? আর এই এলাকাটা কি হয়ে গেল? যোগ হয়ে গেল। ঠিক আছে, এই এলাকাটা যোগ হলো। আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, এই এলাকাটা বাদ পড়ে গেছে আমার, কারণ আগে রপ্তানি আয় ছিল OP0 E0 Q0, এই যে। আর এখন কত? দাম কমার পর বৈদেশিক মুদ্রায় OP1 E2 Q2। কথা বুঝছো? এই নতুনটাতে আমার কিন্তু এই এলাকাটা প্লাস হয়ে গেছে, এই এলাকাটা। ঠিক আছে, তাহলে একটা অংশ মাইনাস হয়েছে, একটা অংশ কি হয়েছে? প্লাস হয়েছে। এখন তুমি বলে দিচ্ছ এটা চেয়ে এটা বড় হবে, এটা কোনো নিশ্চয়তা নাই। ঠিক আছে, কারণ ভূমিঅক্ষের পরিমাপ আর লম্বক্ষের পরিমাপের ভিতরে কি হতে পারে? পার্থক্য হতে পারে। ভূমিঅক্ষে 1 ইঞ্চি সমান এত, 1 ঘর সমান এত, লম্বকে 1 ঘর সমান এত পার্থক্য হতে পারে। সুতরাং এটার চেয়ে এটা বড় হলে যে মান বড় হয়ে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই, এভাবে বড় বলা যাবে না। বুঝতে পারছো? অর্থাৎ ডাইরেক্ট এই কথা বলা যাবে না। তা আমরা এখন আসল কথায় আসো। তা আমরা প্রথমে রপ্তানি কত দেখেছি? OP0 E0 Q0। আর মুদ্রার অবমূল্যায়নের পর বৈদেশিক মুদ্রায় আমাদের রপ্তানি পণ্যের দাম কমে হয়েছে $1। আমাদের রপ্তানি আয় হচ্ছে OP1 ইন্টু OQ2 সমান কত? OP1 E2 Q2। OP1 E2 Q2। ঠিক আছে জি। এখন আমরা বলবো, যেহেতু এই দেখো আমি বলছি, আমার কলমটা পড়ে গেছে, আমি বলছি দেখো, আমি বলবো এখন যে আমার OP1 E2 Q2 OP1 E2 Q2 greater than OP1 E2 Q2 greater than OP1 E1 Q1। এটা বলতে তো কোনো অসুবিধা নাই। ঠিক আছে, মুদ্রা অবমূল্যায়নের পর আবার রপ্তানি আয় হচ্ছে OP1 E2 Q2। চিত্র হতে দেখা যায় OP1 E2 Q2 greater than OP1 E1 Q1, কারণ OP1 E2 Q2 greater than OP1 E1 Q1 কোথা হতে দেখা যায়? চিত্র হতে। সুতরাং OP1 E2 Q2 greater than OP1 E1 Q1। OP1 E1 Q1 এর জায়গায় বসাই দাও OP0 E0 Q0। OP0 E0 Q0। দেখতে পারছো? আমি কিন্তু এই কথাতেই আসছি, ওনারা যে কথাটা বলেছেন সেটাতে কিন্তু আমি এসেছি, কিন্তু আমি যুক্তি দিয়ে কি করেছি? আমি যুক্তি দিয়ে কি করেছি?
আমি এসেছি, অতএব লেখা যায় ও পি ওয়ান ই টু কিউ টু গ্রেটার দেন ও পি নট ই নট কিউ নট, ও পি নট ই নট কিউ নট। এখানে লিখে দেবে সমপ্রবৃত্তাকার চাহিদা রেখা হওয়ার কারণে, সমপ্রবৃত্তাকার চাহিদা রেখা হওয়ার কারণে ও পি ওয়ান ই ওয়ান কিউ ওয়ান, ও পি ওয়ান ই ওয়ান কিউ ওয়ান সমান ও পি নট ই নট কিউ নট, ও পি নট ই নট কিউ নট। এখানে ডান দিকে কি লিখবে, সমপ্রবৃত্তাকার চাহিদা রেখা হওয়ার কারণে ও পি ওয়ান ই ওয়ান কিউ ওয়ান, ও পি ওয়ান ই ওয়ান কিউ ওয়ান সমান ও পি নট ই নট কিউ নট। ঠিক আছে, তাহলে আমি কি দেখলাম, এই ও পি নট ই নট কিউ নট ছিল মুদ্রার অবমূল্যায়নের পূর্বে, মুদ্রার অবমূল্যায়নের পূর্বে আমার রপ্তানি আয় ডলারে, আর ও পি ওয়ান ই টু কিউ টু হচ্ছে এটা মুদ্রার অবমূল্যায়নের পূর্বে, বিফোর কারেন্সি ডিভ্যালুয়েশন, অর্থাৎ মুদ্রার অবমূল্যায়নের পূর্বে আমার রপ্তানি আয়, আর আফটার পরে আমার মুদ্রার অবমূল্যায়নের পর রপ্তানি ও পি ওয়ান ই টু কিউ টু, অর্থাৎ যে আগেরটার চেয়ে বর্তমান রপ্তানি আয়টা কি বেশি। এর মানে মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমে আমার রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে, মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমে আমার রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে। তবে শর্ত হলো, তবে শর্ত হলো, তবে শর্ত হলো আমার রপ্তানি পণ্যের চাহিদা বিদেশের মাটিতে স্থিতিস্থাপক হতে হবে। এই যে স্যার, তবে শর্ত হলো আমার রপ্তানি পণ্যের চাহিদা বিদেশের মাটিতে কি হতে হবে, স্থিতিস্থাপক হতে হবে। অর্থাৎ মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমে আমার রপ্তানি আয় বাড়বে এটা কিন্তু আমি নিশ্চিত না। যদি বিদেশের মাটিতে আমার রপ্তানি পণ্যের চাহিদা স্থিতিস্থাপক হয় তাহলে আমি দেখেছি আমার রপ্তানি আয় কি হয়েছে, বেড়েছে। অস্থিতিস্থাপক হলে আমার রপ্তানি আয়টা কমে যাবে। কি বলেছি, অস্থিতিস্থাপক হলে রপ্তানি আয়টা কমে যাবে। এই দেখো আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। এখন আমি আরেকটা কি করব, চাহিদা রেখা কি করব, অঙ্কন করব। ঠিক আছে, জি। এই কিউ ওয়ান চাহিদা রেখা অঙ্কন করলাম। এই চাহিদা রেখা ইলাস্টিসিটি একের কম, এই কিউ ওয়ান চাহিদা রেখা ইলাস্টিসিটি একের কম। দয়া করে খাতায় লিখে রাখো, সমপরাবৃত্তাকার চাহিদা রেখার স্থিতিস্থাপকতা একের সমান, সমপরাবৃত্তাকার চাহিদা রেখা হতে ফ্ল্যাটার চাহিদা রেখার স্থিতিস্থাপকতা একের বেশি, সমপরাবৃত্তাকার চাহিদা রেখা হতে খাড়া চাহিদা রেখার স্থিতিস্থাপকতা একের কম। আবার বলছি, সমপরাবৃত্তাকার চাহিদা রেখার স্থিতিস্থাপকতা একের সমান, সমপরাবৃত্তাকার চাহিদা রেখা হতে ফ্ল্যাটার চাহিদা রেখার স্থিতিস্থাপকতা একের বেশি। এই যে এই সমপরাবৃত্তাকার চাহিদা রেখার চেয়ে এটা কি কিউ টুটা কি ফ্ল্যাটার, এই যে ইলাস্টিসিটি একের বেশি। সমপরাবৃত্তাকার চাহিদা রেখার চেয়ে খাড়া চাহিদা রেখার স্থিতিস্থাপকতা একের কম। কিউ ওয়ানটা কি খাড়া না, এই সমপরাবৃত্তাকারের সাথে তুলনা করো, এটা কি খাড়া কিনা, খাড়া। ঠিক আছে, এই দেখো এটা ফ্ল্যাটার, সমপরাবৃত্তাকারটা ফ্ল্যাটার, কার চেয়ে, কিউ ওয়ানের চেয়ে কিউ নট ফ্ল্যাটার, আর সবচেয়ে বেশি ফ্ল্যাটার কিউ টু। তাহলে কিউ ওয়ানটা কিউ নটের চেয়ে কিউ ওয়ানটা কি খাড়া, অর্থাৎ কিউ ওয়ানের স্থিতিস্থাপকতা কিউ নট হতে কম। কিউ নটে ইলাস্টিসিটি যেহেতু ওয়ান, কিউ ওয়ানের ইলাস্টিসিটি একের চেয়ে কম, এর মানে অস্থিতিস্থাপক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে পণ্যটা বিদেশে রপ্তানি করি সেই পণ্যের চাহিদা যদি বিদেশে যদি কি হয়, অস্থিতিস্থাপক হয়, তাহলে মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমে আমাদের রপ্তানি আয় কমে যাবে। মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমে আমাদের রপ্তানি আয় কমে যাবে। ব্যাখ্যা দিচ্ছি। এখন দেখো তো, আমাদের এই ইটু বিন্দুতে রপ্তানি আয় কত, ও কিউ টু না, ও কিউ টু তো দিয়ে দিয়েছি নাকি, তাহলে কাজ করি ও কিউ থ্রি দিলাম, ও কিউ থ্রি। এই ইটু বিন্দুতে, কোন বিন্দুতে, এই ইটু বিন্দুতে আমাদের রপ্তানি আয় কত, ও কিউ ওয়ান দামে,
রপ্তানি পরিমাণ কত? OQ3। যখন আমরা মুদ্রা অবমূল্যায়ন করব, বৈদেশিক মুদ্রায় আমাদের রপ্তানি পণ্যের দাম যুক্তরাষ্ট্রের বাজারে হ্রাস পাবে, OP1 হবে। আমরা জানি দাম কমলে চাহিদা বাড়ে। আগে OP0 দামে আমাদের চাহিদা ছিল OQ0, OP1 দামে আমাদের চাহিদা বাড়বে। সেক্ষেত্রে আমাদের চাহিদা রেখা Q1 অনুযায়ী E2 বিন্দুতে OQ3 পরিমাণ চাহিদা বাড়বে। একটু লক্ষ্য করো যে স্থিতিস্থাপক যদি হয় চাহিদা রেখা, তাহলে চাহিদা বেশি বাড়বে। এই যে এইটাতে Q2 চাহিদা Q0 Q2 বাড়ছে। আর চাহিদা রেখা যদি অস্থিতিস্থাপক হয় চাহিদা কম বাড়বে, Q0 Q3 বাড়ছে, Q0 Q3 বাড়ছে। আমি গতকাল ক্লাসে বলেছিলাম যে স্থিতিস্থাপক হলে দাম কমলে চাহিদা বেশি বাড়বে, অস্থিতিস্থাপক হলে দাম কমলে চাহিদা কম বাড়বে। দাম কমলে চাহিদা বাড়বে, এটা ল অফ ডিমান্ড, অবশ্যই চাহিদা বাড়বে। তবে যদি বেশি বাড়ে তাহলে স্থিতিস্থাপক, এই দেখো স্থিতিস্থাপক চাহিদা রেখাতে বেশি বেড়েছে Q0 Q2, আর অস্থিতিস্থাপক চাহিদা রেখাতে কম বেড়েছে Q0 Q3। এখন আসো আবার চাহিদা রেখা যদি অস্থিতিস্থাপক হয়, আমার রপ্তানি আয় কত? OP1 ইন্টু রপ্তানি পরিমাণ কত? OQ3 সমান OP1 প্লিজ OP1 E2 বিন্দুতে OQ3 দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দিলে ক্ষেত্রফল OP1 E2 Q3, OP1 E2 Q3, OP1 E2 Q3। তাহলে এখন মুদ্রার অবমূল্যায়নের পর আমার রপ্তানি আয় কত? OP1 E2 Q3। মুদ্রার অবমূল্যায়নের পূর্বে কত ছিল? OP0 E0 Q0। এটা কিন্তু প্রাথমিক। এটা কোনটা? OP0 E0 Q0 হচ্ছে আমার প্রাথমিক রপ্তানি আয় মুদ্রার অবমূল্যায়নের পূর্বে। আর মুদ্রার অবমূল্যায়নের পর রপ্তানি আয়টা কত হবে? যদি স্থিতিস্থাপক চাহিদা হয় OP1 E2 Q2 হবে। আর যদি রপ্তানি পণ্যের চাহিদা অস্থিতিস্থাপক হয়, একের কম হলে অস্থিতিস্থাপক Q1 হয়, তাহলে আমার রপ্তানি পণ্যের আয় হবে কত? OP1 E2 Q3। স্থিতিস্থাপক চাহিদা হলে আয় হবে কত? OP1 E2 Q1। আর অস্থিতিস্থাপক হলে আয় কত হবে মুদ্রার অবমূল্যায়নের পর? OP1 E2 Q3। আর OP0 E0 Q0 এটা হচ্ছে প্রাথমিক রপ্তানি আয়। এখন আসো আমরা একটু কি করি, আমরা আলোচনা করি। আমরা একটু দেখি যে আমার OP1 E2 Q3, OP1 E2 Q3 হচ্ছে রপ্তানি আয়। কিসের? OP1 E2 Q3 রপ্তানি আয় মুদ্রার অবমূল্যায়নের পর। ডেফিনেটলি ইট ইজ স্মলার দেন OP1 E1 Q1। ঠিক আছে? OP1 E1 Q1 লেখবা ঠিক আগের মতো। চিত্র হতে স্পষ্ট যে মুদ্রার অবমূল্যায়নের পর রপ্তানি আয় OP1 E2 Q3 স্মলার দেন OP1 E1 Q1। দেখো তো OP1 E1 Q1 এই পুরো এলাকাচ্ছে, এই এলাকাটা কি হয়ে গেল? ছোট না? এটার চেয়ে এটা ছোট না এই এলাকাটা? হ্যাঁ, স্মলার দেন। এরপরে লিখবো সুতরাং OP1 E2 Q3 স্মলার দেন। আমরা জানি OP1 E1 Q1 যে কথা, OP0 E0 Q0 একই কথা। কেন? উত্তর দাও। এতক্ষণ 12 বার বলেছি, ভিডিও স্টপ করে দাও, উত্তর রেডি করো, আনসার সাথে মিলাও। যদি না মিলে দুঃখজনক, বারবার বলেছি। সেটা কি? কেন? এটা হচ্ছে OP1 E1 Q1 আর OP0 E0 Q0 এরা পরস্পর সমান। কারণ হচ্ছে এই যে E0 আর E1 বিন্দু সমপরাবৃত্তাকার চাহিদা রেখার উপর অবস্থিত। আর সমপরাবৃত্তাকার চাহিদা রেখার প্রত্যেকটা বিন্দুতে অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? সমান হয়। সো OP1 E1 Q1 এর জায়গায় আমরা OP0 E0 Q0 লিখতে পারি, কারণ E1 E0 সমপরাবৃত্তাকার চাহিদা রেখার উপর অবস্থিত। তাহলে কত লিখতে পারি? OP0 E0 Q0। এইটা কি? প্রাথমিক রপ্তানি আয়। এটা হচ্ছে প্রাথমিক রপ্তানি আয়। আর এটা কি? OP1 E2 Q3 এটা হচ্ছে অবমূল্যায়নের পর। কার পর? অবমূল্যায়নের পর
অবমূল্যায়নের পর কি রপ্তানি আয়। তাহলে আমরা কি দেখলাম, মুদ্রার অবমূল্যায়নের ফলে রপ্তানি আয়টা কি হয়ে গেছে, কমে গিয়েছে। মুদ্রার অবমূল্যায়নের ফলে রপ্তানি আয়টা কমে গিয়েছে, কারণ অবমূল্যায়নের পূর্বে রপ্তানি আয় ছিল অ পি নট ই নট কিউ নট, আর অবমূল্যায়নের পর রপ্তানি আয় হচ্ছে অ পি ওয়ান ই টু কিউ থ্রি, অ পি ওয়ান ই টু কিউ থ্রি স্মলার দেন, এটা কম। অর্থাৎ মুদ্রার অবমূল্যায়নের পর আমাদের রপ্তানি আয় কমে গিয়েছে, লেনদেন ভারসাম্যহীনতা বাড়বে। রপ্তানি আয় যদি কমে যায় তাহলে লেনদেন ভারসাম্যহীনতা বাড়বে, ঠিক আছে। অর্থাৎ আমরা চেয়েছিলাম লেনদেন ভারসাম্যহীনতা দূর করার জন্য, লেনদেন ভারসাম্যহীনতা দূর করার জন্য আমরা চেয়েছিলাম কি, রপ্তানি আয়টা কি বাড়ানোর জন্য। উল্টা কি হয়ে গেছে, কমে গিয়েছে। অর্থাৎ মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমে, মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমে আবার এক্সপোর্ট ইনকাম, রপ্তানি আয়, এটা বাড়তেও পারে, এটা কমতেও পারে। এর কারণ কি, মুদ্রার অবমূল্যায়নের কারণে যে বিদেশের মাটিতে বৈদেশিক মুদ্রায় আমাদের পণ্যের দামটা কি হয়ে যায়, ফল করে, কমে যায়। এখন যদি আমাদের পণ্যের চাহিদা যদি স্থিতিস্থাপক হয় তাহলে চাহিদা রেখা Q2 হবে, তখন দেখবে চাহিদা Q0 Q2 বেশি পরিমাণে বাড়ে, ফলে আমাদের রপ্তানি আয়টা বেড়ে যায়। আর যদি আমাদের পণ্যের চাহিদা বিদেশের মাটিতে যদি অস্থিতিস্থাপক হয়, মানে Q1 যদি হয়, তাহলে চাহিদা বাড়বে Q0 Q3 মাত্র কম, এই সামান্য বাড়ে, ফলে আমাদের রপ্তানি আয়টা কমে যায়। এক্ষেত্রে লেনদেন ভারসাম্যহীনতা আরো বৃদ্ধি পায়। তাহলে বৈদেশিক মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমে আমাদের রপ্তানি আয় বাড়তেও পারে, কমতেও পারে। যদি আমাদের রপ্তানি পণ্যের চাহিদা বিদেশের মাটিতে যদি কি হয়, স্থিতিস্থাপক হয়, তাহলে রপ্তানি আয় বাড়বে, আর যদি অস্থিতিস্থাপক হয় রপ্তানি আয়টা কমে যাবে। আচ্ছা, এখন আসো এক্ষেত্রে শর্ত আছে আরো, সেটা হচ্ছে অর্থনীতিতে অপূর্ণ নিয়োগ থাকতে হবে। এই যে লেনদেন ভারসাম্যটা দূর করতে হলে অর্থনীতিতে কি থাকতে হবে, অপূর্ণ নিয়োগ থাকতে হবে। যদি পূর্ণ নিয়োগ থাকে তাহলে হবে না, একেবারে সহজ। কেন হবে না, কারণ এই যে যখন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের পণ্যের দাম হ্রাস পেয়েছে, তাহলে আমাদের পণ্যের উৎপাদন মানে চাহিদা বৃদ্ধি পেয়েছে কত, অকিউনট থেকে অকিউটিতে যদি স্থিতিস্থাপক হয়, মানে চাহিদা বেড়েছে, চাহিদা বাড়ার সাথে সাথে আমরা উৎপাদন কি করেছি, বাড়িয়েছি। যদি অর্থনীতিতে পূর্ণ নিয়োগ থাকতো তাহলে কিন্তু আমরা অকিউনটের 1 ইঞ্চি বেশি উৎপাদন বাড়ানোর ক্ষমতা আমাদের থাকতো না, যদি পূর্ণ নিয়োগ থাকতো, ঠিক আছে। এই জন্য লেনদেন ভারসাম্যহীনতা দূরীকরণের শর্ত হচ্ছে অর্থনীতিতে কি থাকতে হবে, অপূর্ণ নিয়োগ থাকতে হবে। অর্থাৎ বিদেশের মাটিতে আমাদের পণ্যের দাম হ্রাস পাওয়ার কারণে চাহিদা যেটা বৃদ্ধি পেয়েছে, সেই বৃদ্ধিপ্রাপ্ত চাহিদা যাতে মেটানোর মতো সক্ষমতা আমাদের কি থাকতে হবে, আমাদের থাকতে হবে। উৎপাদন বাড়ানোর ক্ষমতা আমাদের কি হতে হবে, থাকতে হবে। অর্থাৎ আমাদের যে কিছু অপূর্ণ নিয়োগ যদি থাকে, সেই শ্রমিকদের নিয়োগের মাধ্যমে আমরা উৎপাদন বাড়াতে পারবো। ক্লিয়ার? আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যোগান রেখা সম্পূর্ণ স্থিতিস্থাপক হতে হবে। যোগান সম্পূর্ণ কি হতে হবে, স্থিতিস্থাপক হতে হবে। সম্পূর্ণ না হলেও চলবে, আমরা এখানে ধরে নিয়েছি আমাদের এই আলোচনায় যোগানটা সম্পূর্ণ কি স্থিতিস্থাপক। তো যোগান যদি সম্পূর্ণ স্থিতিস্থাপক হয় তাহলে যোগান রেখাটা কি হবে, ভূমি অক্ষের কি হবে, সমান্তরাল হবে। যোগান রেখাটা ভূমি অক্ষের কি হবে, সমান্তরাল হবে। কথা কি বুঝতে পেরেছ? এই দেখো, আমি এখানে কি করলাম, ভূমি অক্ষের সমান্তরাল করে একটা যোগান রেখা কি করলাম, S0 আঁকলাম, S0 আঁকলাম। আমি ইচ্ছে করে আগে আঁকি নাই, চিত্রের জটিলতা দূর করার জন্য এখন আঁকলাম। এখন আমি কি বলবো, আবার আমি ধরে নিয়েছি আমার যে প্রথমে আমি স্থিতিস্থাপক চাহিদা রেখা দিয়ে ব্যাখ্যা দেবো, পরে আমি অস্থিতিস্থাপক চাহিদা রেখা দিয়ে কি করব, ব্যাখ্যা দেবো, ঠিক আছে। যদি আমার চাহিদা রেখা যদি স্থিতিস্থাপক হয় বা অস্থিতিস্থাপক হয়, যাই হোক না কেন, আর আমার যোগান রেখা, আমি একটা কথা বলে ফেলি যে চাহিদা রেখা, স্বপ্রবৃত্তাকার চাহিদা রেখা, স্থিতিস্থাপক চাহিদা রেখা এবং অস্থিতিস্থাপক চাহিদা রেখার সাধারণ বিন্দু হচ্ছে ইনট বিন্দু। আর মনে করি আমাদের যোগান রেখা এই ইনট বিন্দু ছেদ করে গিয়েছে। অতএব ইনট বিন্দুতে চাহিদা এবং যোগান রেখা পরস্পর ছেদ করেছে,
অতএব 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 এই ইনট বিন্দুতে ভারসাম্য দাম কত নির্ধারিত হয়েছে? অফ ইনট। সাবধান, এই চাহিদা রেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের চাহিদা রেখা, আর যোগান রেখাটা হচ্ছে আমরা বাংলাদেশে যে রপ্তানি পণ্য সাপ্লাই দিচ্ছে আমাদের যোগান রেখা, অর্থাৎ আমাদের উৎপাদনকারীরা। ঠিক আছে, এখন আসো যে আমি বলেছি যোগান সম্পূর্ণ কি স্থিতিস্থাপক, অর্থাৎ প্রয়োজন মতো ইচ্ছে মতো যোগান বাড়ানো যায়। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, তোমরা তো জানো যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী, আমি আশা করি জানো। দাম স্থির থেকে যদি যোগানের পরিমাণ বাড়ে, দাম স্থির থেকে যদি যোগানের পরিমাণ বাড়ে, তাহলে যোগান রেখা কোন দিকে চলে যায়? নিচের দিকে শিফট হয়। যোগান রেখা কোন দিকে শিফট হয়? নিচের দিকে শিফট হয়। এই যে এটা কোন দিকে চলে গেছে? ডান দিকে, মানে নিচের দিকে চলে গেছে যোগান রেখা। যদি কি হয়, দাম স্থির থেকে যদি যোগানের পরিমাণ বাড়ে। আর আরেকটা যেটা হচ্ছে, মনে করে এই যে যোগান রেখা, হ্যাঁ, এমনি দাম বাড়লে যোগান বাড়ে, দাম বাড়লে কি হচ্ছে? যোগান বাড়ে। ক্লিয়ার? যদি দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান বাড়ে, এটা যোগান রেখা বরাবর হয়, যোগান রেখা বরাবর হয়। আর পণ্যের নিজস্ব দাম ছাড়া যদি অন্য কোনো কারণে যোগান বাড়ে, তাহলে যোগান রেখা নিচের দিকে শিফট হয়। এখন খেয়াল করো যে এই যোগান রেখাটা কার? আমাদের বাংলাদেশের। লক্ষ্য রাখো, বিদেশের মাটিতে যুক্তরাষ্ট্রে নাগরিকদের কাছে বৈদেশিক মুদ্রায় আমাদের পোশাকের দাম কমতে পারে, বাট আমাদের অভ্যন্তরীণ বাজারে পোশাকের দাম স্থির। কত টাকা? 50 টাকা। বলেছিলাম কিনা? কত ছিল? এটা 50 টাকা। অর্থাৎ আমাদের বাংলাদেশের মাটিতে টি শার্টের দাম কত? 50 টাকা। ইট ইজ কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। বাংলাদেশের মাটিতে আমাদের টি শার্টের দাম কত? 50 টাকা। বুঝতে পেরেছ? 50 টাকা, এটা কনস্ট্যান্ট বাংলাদেশের কি মাটিতে। এখন মনে করো যে ইউএসএর নাগরিকদের কাছে, হ্যাঁ, যে বাংলাদেশের মাটিতে এটা 50 টাকা স্থির থাকা অবস্থায় তাদের ডলারের দাম কমে যাওয়ার কারণে তাদের কাছে এটা কি হয়ে গেছে? এটা বেড়ে গেছে, চাহিদা বেড়ে গেছে। তখন আমরা কি করব? তাদের চাহিদা বেড়ে যাওয়ার কারণে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের চাহিদা বেড়ে যাওয়ার কারণে আমরা আমাদের প্রোডাকশনটা বাড়াবো। আমরা আমাদের প্রোডাকশনটা বাড়াবো, যারা বেকার আছে তাদেরকে কর্মসংস্থান দেব, আমরা আমাদের উৎপাদনের পরিমাণটা বাড়াবো, আমাদের যোগানটা বাড়ছে। অর্থাৎ এখানে যোগানটা বাড়ছে কার কারণে? এখানে যোগানটা বাড়ছে কিন্তু আমাদের যে 50 টাকা টি শার্ট, এইটা 60 টাকা হয়ে গেছে বাজারে, এই জন্য যোগান বাড়ছে না, বেশি প্রফিট হচ্ছে, এই জন্য যোগান বাড়ছে না। এখানে 50 টাকা দামটা ঠিক আছে, সেটা হচ্ছে বিদেশি নাগরিকদের কাছে আমাদের পণ্যের চাহিদা বেড়ে গেছে, তাদের চাহিদা মেটানোর জন্য আমরা তাদের কাছে তো আমরা 50 টাকা দামে বিক্রি করছি, ঠিক না? ডলারে গিয়ে তাদের কাছে দাম কমছে, তাহলে তাদের চাহিদা মেটানোর জন্য আমরা বেশি উৎপাদন করছি। তাহলে আমাদের 50 টাকা দাম স্থির আছে, বিদেশি নাগরিকদের চাহিদা মেটানোর জন্য আমরা বেশি উৎপাদন করছি, এই জন্য সাপ্লাই বাড়ছে। তাহলে আমার সাপ্লাই রেখাটা কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। এখন দেখো তো, এটা তো ভূমি অক্ষের সমান্তরাল রেখা। এখন যদি আমার সাপ্লাই যদি বাড়ে, তাহলে এই সাপ্লাই রেখাটা কোন দিকে শিফট হবে? নিচের দিকে শিফট হবে। এই যে সাপ্লাই রেখা নিচের দিকে শিফট হবে, এটা শিফট হয়ে কোনটা হলো? এইটা হলো S1। কথা কি বুঝতে পেরেছ? তাহলে এখন যদি আমার চাহিদা রেখা যদি Q2 হয় এবং যোগান রেখা যদি S2 হয়, এরা পরস্পর E2 বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। ঠিক আছে, এটা কোথায় ছেদ করেছে? E2 বিন্দুতে। এবং এখানে একটা বিষয় লক্ষ্য করবে, যেহেতু আমরা অপূর্ণ নিয়োগ ধরেছি আর আমরা যোগানটা সম্পূর্ণ স্থিতিস্থাপক কি করেছি? ধরেছি। অতএব এখানে দাম নির্ধারণে যোগানের কোনো ভূমিকা কি নেই, দাম নির্ধারণে যোগানের কোনো ভূমিকা নেই। ঠিক আছে, এইটার দামটা ওই যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে কমে গেছে এই জন্য যে আমাদের মুদ্রার অবমূল্যায়নের কারণে। এরপরে তোমরা কি করবে? যোগান রেখার কোনো বর্ণনা না দিলেও দুইটা যোগান রেখা কি করবে? একে দিবে। একটা ই নট বিন্দুতে যাবে আর একটা ঠিক এইভাবে টানবে, টানলে দেখবে E2 দিয়েও যাচ্ছে, E1 দিয়ে যাচ্ছে, E2 দিয়ে যাচ্ছে। দেখেন কত বড় একটা ভুল করেছি।
এইটা কিন্তু E2 দিয়েছি না, এটা হবে E3, ঠিক আছে, এটা কি হবে E3। তাহলে E3 দিলে কিন্তু সাবধান, তখন আমার রপ্তানি আয়টা কত লিখেছিলাম OP1, যেটা E2 Q3 লিখেছিলাম সেটা সংশোধন করবে, ঠিক আছে, মানে অস্থিস্থাবক চাহিদার ক্ষেত্রে রপ্তানি আয় OP1 E2 Q3 লিখছিলাম, সেটাকে লিখবে OP1 E3 Q3, OP1 E3 Q3, E2 বিন্দু নাম এখানে দিয়ে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছ। ওই যে মানে যখন আমি এই অস্থিস্থাবক চাহিদার ক্ষেত্রে রপ্তানি আয় লিখেছিলাম, কত লিখেছিলাম OP1 ইন্টু কত, ইন্টু OQ3 সমান OP1, আমি ভুলে লিখেছি কত E2, এখানে E2 নাম দিয়েছিলাম তো E2 Q3 লিখেছিলাম, যেহেতু এখানে E2 নাম দিয়েছি এখানে E3 নাম দিতে হবে, অর্থাৎ এটা হবে E3 Q3, ঠিক আছে। তাহলে OP1 E2 Q3 এর জায়গায় কি লিখবা OP1 E3 Q3, ঠিক আছে। এবং লাস্টে এটা কি হবে আমার OP1 E3 Q3 is smaller than কত হবে OP0 E0 Q0, OP0 E0 Q0, ঠিক আছে। আমি এখানে ভুলে কি দিয়েছিলাম 2 দিয়েছিলাম, এটা 2 হবে না, এটা কত হবে 3 হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করলাম যে মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমে আমাদের রপ্তানি আয় বৃদ্ধি পাবে, কন্ডিশন আছে যদি রপ্তানি পণ্যের চাহিদা যদি স্থিতিস্থাপক হয়, আর যদি অস্থিতিস্থাপক হয় তাহলে রপ্তানি আয়টা হ্রাস পাবে। আমি একেবারে স্বপরাবৃত্তাকার চাহিদা রেখার মাধ্যমে বিষয়টা তোমাদের সামনে কি করেছি তুলে ধরেছি। আগামী ক্লাসে যে আমদানি ব্যয় নিয়ে আলোচনা করব। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।